ঘোষের বাংলোয় হামলা, দিলীপ ঘোষের জামা প্যান্ট খোলার হুঁশিয়ারিও দিয়েছিলেন এবং দিলীপ ঘোষের বাংলোতে আজকে হামলা চালানোর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তারপরে দেখা গেল দিলীপ ঘোষের অনুপস্থিতিতেই আজকে বাংলোয় দিলীপ ঘোষ সাংসদ, তার বাড়িতে হামলা ভাঙচুর, গেট ভেঙে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা। দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হবে যদি নিঃশর্ত ক্ষমা না চান। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতেও পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষের বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে। বুলডোজার কর্মসূচি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে যান, ওখানে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না, এখানে এসব চলবে না। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যই এখন উত্তপ্ত করে তুলেছে কলকাতার রাজনৈতিক মঞ্চ। নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হলেও আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উদযাপনের জন্য 7 দিন ধরে বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রেড রোড। এ নিয়ে উত্তাল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মবিদ্বেষ এবং দ্বিচারিতার অভিযোগ এনেছে রাজ্যের বিরোধী দলগুলো। আজকে গিয়ে এই গণতন্ত্র আর গণতন্ত্র নেই, কোথাও গিয়ে একটা শ্রেণী বিন্যাস হয়ে গেছে এবং সেটা আজকের মানুষের কাছে খুবই স্পষ্ট। যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, যে নামাজ পড়লে দুর্ভোগ হয়, তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা সেখানে যোগ দিবস পালন করবে। তাহলে বোঝাই যাচ্ছে সমস্যাটা যানজটের ছিল না, সমস্যাটা আসলে একটা সম্প্রদায়কে নির্দিষ্টভাবে আদারাইজ করা। ভারতের পশ্চিমবঙ্গের রেল রোডে একদিকে যানজটের অজুহাতে মুসলমানদের নামাজের উপর নিষেধাজ্ঞা দিয়ে, আবার অন্যদিকে সেই একই জায়গায় হিন্দুদের স্বাস্থ্য চর্চার জন্য একাধারে 7 দিন রাস্তা পুরোপুরি বন্ধ করায় মুসলমানদের উপর বৈষম্য করা নিয়ে প্রশ্ন করলে ভারতের উগ্রবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ সে ভারতের মুসলমানদেরকে বাংলাদেশে এবং পাকিস্তানে এসে নামাজ পড়তে বলে। সুতরাং এই উগ্রবাদী দিলীপ ঘোষের এই বক্তব্য এটা সংবিধান বিরোধী এবং ভারত বিরোধী, যা ভারতের মানুষদের মধ্যেই বিভেদ তৈরি করে এবং এর মাধ্যমে এই উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপিদের পতন খুব সন্নিকটে একেবারে ঘনিয়ে আসছে। যেই কারণে এবার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় এবার ভারতের উগ্রবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষের বাসভবন ঘেরাও করে তাকে গণধোলাই দিয়ে হেনস্থা করেছে ভারতের বিক্ষুব্ধ জনতা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ভারতের পশ্চিমবঙ্গে এই যে বিজেপি নেতা উগ্রবাদী দিলীপ ঘোষ সে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় সে যে এবার গণধোলাই খেয়েছে এবং সে লাঞ্ছিত হয়েছে, অপদস্থিত হয়েছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এবার মুসলমানদের পক্ষে এবং উগ্রবাদী এই বিজেপির বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষই ভারতে এবার প্রতিবাদ শুরু করেছে। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে গিয়ে এই গণতন্ত্র আর গণতন্ত্র নেই, কোথাও গিয়ে একটা শ্রেণী বিন্যাস হয়ে গেছে এবং সেটা আজকের মানুষের কাছে খুবই স্পষ্ট। যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, যে নামাজ পড়লে দুর্ভোগ হয়, তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা সেখানে যোগ দিবস পালন করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেখুন, যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, যে নামাজ পড়লে দুর্ভোগ হয়, তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা সেখানে যোগ দিবস পালন করবে এবং তারা এমন একটা দিনে সেখানে করবে, প্রধানমন্ত্রী আসবেন সেখানে এমন একটা দিন যে 21 তারিখে, সেই দিন আমরা জানি সর্বভারতীয় নিট পরীক্ষা, তার জন্য ছাত্রছাত্রীরা অভিভাবকরা তারা হচ্ছে যে রাস্তায় থাকবেন, তারা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন। তাহলে এরকম একটা দিনে রেড রোড বন্ধ থাকবে এবং আজকে আমরা বামপন্থী ছাত্রছাত্রীরা মিলে আমরা কলেজ স্ট্রিটে একটা মিছিল করার আমাদের পরিকল্পনা ছিল। এই রেড রোডের এই প্রোগ্রামের জন্য আজকে কলেজ স্ট্রিটে মিছিল করতে পুলিশ আটকাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস খুব পরিষ্কার যে তারা চূড়ান্তভাবে ধর্মীয় সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে যেমন চাইছে একদিকে, তেমনি অন্যদিকে গণ আন্দোলনকে, গণতান্ত্রিক আন্দোলনকে তারা দমন করার জন্য তারা এসব করছে।
দিলীপ ঘোষ বলছে যদি কারো নামাজ পড়তে হয় তাহলে বাংলাদেশ। দিলীপ ঘোষের এই বক্তব্য এটা আমাদের দেশের যে যে ধর্মনিরপেক্ষ যে চরিত্র তার একদমই পরিপন্থী। আমরা একে একদমই সমর্থন করি না। ছাত্র সমাজ তাদের এই বক্তব্যকে একদমই বিরোধিতা করছে। একটা রাজ্যের সরকার যে ক্ষমতায় এসে সবার আগে 7 মিনিট ধরে নামাজ পড়াটাকে তারা রেড রোডে বন্ধ করে এক বিজয় উন্মাদন উল্লাসে মেতে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি 7 দিন কন্টিনিউ রেড রোড বন্ধ থাকবে। এখানে সব থেকে বড় প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের উপর যাচ্ছে, তাদের অধিকারের উপর আঘাত হচ্ছে। যে কারণ নিট দুর্নীতিতে যখন গোটা ভারতবর্ষে একের পর এক প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো হয়, এখন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও হচ্ছে, WBCS পরীক্ষাতেও প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা সেই রাস্তাটা ব্যবহার করতে পারবে, তাদের যানজটে পড়ুক, তারা পরীক্ষা যাতে না দিতে পারে, তারা যেন সফল না হতে পারে। এটাতে অ্যাকচুয়ালি প্রফিটটা কার? প্রফিট তো সেই পুঁজিবাদী শক্তিদেরই। এই পুঁজিবাদী শক্তিরা নিজেদের টাকার জোরে যারা রয়েছে তাদের হাতে প্রশ্নপত্র আবার তুলে দেবে, আবার তাদেরকে একটা প্রোপাগান্ডার মধ্য দিয়ে পাশ করানোর চেষ্টা করবে। সেই জন্য সাধারণ মানুষের উপর আঘাত আনছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা সম্প্রদায়কে যদি সেখানে নামাজ পড়াটা, একটা ধর্মপ্রাণ মানুষ যদি তার ধর্মীয় আচরণের জন্য নামাজ পড়ে, সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে যোগ দিবস করাটাও একইভাবে রাস্তা অবরোধ করে অন্যায়। তারা ব্রিগেড গ্রাউন্ডে করতে পারত, তারা বিকল্প কোনো জায়গা বেছে নিতে পারত, রাস্তা অবরোধ কেন? তারা জানান দিচ্ছে যে তোমরা এতদিন করেছো, এখন আমরাও করব। এটা সরাসরি না করলেও এই কথাটা স্পষ্ট দিচ্ছে যে এতদিন তোমরা করেছো, আজকে তোমরা দমে থাকো, এখন আমাদের রাজত্ব চলবে। এখন সংখ্যালঘুর ওপর নির্যাতন হবে এবং সংখ্যালঘুর উপর নির্যাতনে যে সমস্ত হিন্দু ভাইয়েরা যারা মনে করছে যে না আজকে আমরা বাঁচলাম, আমাদের স্বর্ণযুগ আসলো, তাদেরকে বলে দিই যে আরএসএস যে নীতি নিয়ে চলে, যখন মুসলিম থাকবে না তখন তৈরি হবে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র, শূদ্র, কাস্ট সিস্টেম ভাগ হবে, তখন এসটি এসসিদের ওপর অত্যাচার হবে। বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশে চলে যান, বিহারে চলে যান, তখন হিন্দুরা সমস্যায় থাকে না। মন্দির ভাঙছে, এখন আমাদের পশ্চিমবঙ্গে মন্দির ভাঙছে, কই হিন্দুর তো কোনো কথা নেই। সমস্যা মুসলিমকে নিয়ে, একটা পার্টিকুলার একটা কাস্টকে নিয়ে সমস্যা, কারণ তাদের ওপর প্রোপাগান্ডা খাটিয়ে তারা ভোটে জিতেছে। আজকে মুসলিমদের উপর প্রোপাগান্ডা না খাটালে, তাদের বিরুদ্ধে ভুলভাল না বোঝালে বিজেপি সরকার ক্ষমতায় থাকবে না। এই জন্য তারা লড়াই চালাচ্ছে। এটা খুব অদ্ভুত বিষয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক জনবিরোধী নীতি তারা নিয়ে চলেছে। আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষের রুজি রুটি কেড়ে নিয়েছে হকার উচ্ছেদের মধ্য দিয়ে। গরিব মেহনতি মানুষ, তাদের উপর বুলডোজার চলছে। আমরা দেখেছিলাম যে ক্ষমতায় আসার পরে পরে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বহুদিনের যে একটা প্রথা, ঐতিহ্য, সেই রেড রোডে নামাজ পড়ার, যেটা খুব অল্প সময়ের জন্য হতো, কিন্তু দেখলাম যে সেখানে সরকার ফরমান জারি করে যে মানুষের অসুবিধা হবে না, মানুষের কোনো অসুবিধা করা যাবে না, তাই জন্য রেড রোডে নামাজ পড়া যাবে না। কিন্তু আমরা দেখলাম যে এই যে আগামী 21শে জুন যোগা দিবস, সেই যোগা দিবসে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি নাকি 56 ইঞ্চির সিনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি আসবেন, তার জন্য যোগা করা হবে, তাই জন্য রেড রোডে সেদিন রাস্তা বন্ধ থাকবে। ফলে এই সরকারের যে দ্বিচারী মনোভাব, সেটা অনেক আগেই প্রকাশিত হয়েছে। এই সরকার আসলে বড় বড় মালিকদের স্বার্থে কাজ করছে, আদানি, আম্বানি, বিড়লা, গোয়েঙ্কা, জিন্দাল, মিত্তাদের স্বার্থে কাজ করছে। আজকে যখন কেবলমাত্র প্রধানমন্ত্রী আসবে বলে এবং সেটাকে বেশ যোগ দিবসের নাম করে 7 দিনের জন্য একটা নয় বিভিন্ন রাস্তা বন্ধ করা হচ্ছে এবং সেখানে যুক্তি দেওয়া হচ্ছে যে প্রধানমন্ত্রী সে দেশের, সেটা এটা করতেই পারে, সেটা তো সব জায়গাতেই করা হয়। তাহলে কোথাও গিয়ে, অর্থাৎ মানে গণতন্ত্রের যে এই একটা ভিত থাকে, এই আইডিয়াটার ভিত্তিতে গণতন্ত্র তৈরি হয় যে মানুষ, সাধারণ নাগরিক, তারা নির্বাচিত করছে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে তাদের সুবিধের জন্য, তাদের সেবা করার জন্য, এবং ইটস অনলি আ ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেশন। উনি কোন হরিদাস পাল যে তুমি এই কথাটা বললেন? রাজ্যের মন্ত্রী হলে পরে তিনি কি নিজেকে ভাবতে শুরু করেছেন তিনি সংবিধানের ঊর্ধ্বে? মিডিয়া এদের নাচায়, আর এই বিজেপিকে নাচায় হচ্ছে আদানি। নাচ মেয়েরা বুলবুল তো পয়সা মিলেগা। এই বিজেপি এখানে নাচানাচি করছে, আদানি ওখান থেকে পয়সা দিচ্ছে। তাহলে আমি যদি বলি এই সব যোগাযোগ করতে হলে তাদের ইন্দোনেশিয়ায় বালিতে চলে যেতে হবে। কত বড় দেশপ্রেমীরা ক্ষমতায় আছে ভাবুন তো। এইসব দেশপ্রেমীরা ক্ষমতায় এলে পরে ভারতবর্ষের চরিত্রটাই নষ্ট হয়ে যাবে। ভারতের উগ্রবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ
সে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য সম্পূর্ণভাবে মুসলিম বিদ্বেষী এবং ভারত বিদ্বেষী এবং ভারতের সংবিধান বিরোধী। আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি যে ভারতের পশ্চিমবঙ্গে যে শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি বিজেপির বিভিন্ন উগ্রবাদী নেতা তারা মুসলমানদের বিরুদ্ধে, ভারতের সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে বিভিন্ন রকমের উস্কানি দিয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করেছে এবং তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। সুতরাং তারই ধারাবাহিকতায় এই ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির উগ্রবাদী নেতা দিলীপ ঘোষ সেও এবার মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করলো এবং মুসলমানদের বিরুদ্ধে সে ভারত বিরোধী এবং সংবিধান বিরোধী এবং মুসলিম বিদ্বেষী বক্তব্য দিল। সে মুসলমানদেরকে ভারত থেকে বাংলাদেশে এবং পাকিস্তানে এসে নামাজ পড়তে বলছে। তো ভারতের যে সমস্ত মুসলমানরা ভারতে এখন বসবাস করছে তারা সেই দেশের নাগরিক, তারা জন্মসূত্রে তাদের বাপদাদার আমল থেকে তারা সেই দেশে বসবাস করছে, তারা সেই দেশের নাগরিক। সুতরাং ভারতের মাটিতে এই উগ্রবাদী বিজেপিদের যতটুকু অধিকার আছে মুসলমানদের তার থেকে আরও বেশি অধিকার আছে। কারণ এই গোটা উপমহাদেশের ভারতবর্ষকে মুসলমানরাই আন্দোলন করে সংগ্রাম করে নিজেদের জীবন লড়াই মানে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে এরপরে এই উপমহাদেশের থেকে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এই উপমহাদেশের মাটিতে সবথেকে মুসলমানদেরই অধিকার বেশি থাকবে। এই উগ্রবাদী হিন্দুত্ববাদী যেই সমস্ত বিজেপির লোক আছে তারা শুধু বললেই হবে না যে এখান থেকে চলে যান, বাংলাদেশে গিয়ে নামাজ পড়েন, পাকিস্তানে গিয়ে নামাজ পড়েন। পুরো ভারতটা কি তার বাবার? তার বাবা কি ভারত বিজয় করেছিল, ভারতবর্ষকে বিজয় করেছিল তার বাবা একা? তার বাবারা তো তখন ভারতবর্ষকে স্বাধীন করে না, তখন তার মুসলমান আব্বারাই এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। এখন আবার বড় বড় কথা কোথা থেকে বলে? তখন তারা কোথায় ছিল? তাদের বাবারা তখন কোথায় ছিল? এখন তারা বড় বড় কথা বলে, ভারতবর্ষের মুসলমানদের উপর তারা নির্যাতন করে, আবার মুসলমানদের সেই দেশ থেকে বাংলাদেশে এসে পাকিস্তানে এসে এরপরে নামাজ পড়তে বলে। কত বড় বেয়াকুব এবং কত বড় নাদান এবং নিকৃষ্টতম একজন মানুষ হলে এরকম ধরনের কথা সে বলতে পারে। আবার এই উগ্রবাদী বিজেপির নেতাগুলো এরাই আবার বলে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আরে বেটা, বাংলাদেশের সংখ্যালঘু সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতেছে, কিন্তু তোদের ভারতে সেখানে সংখ্যালঘু কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারছে না। তোরা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছিস এবং তোরা তাদেরকে তাদের ধর্ম পালনে বাধা দাও, এটা গোটা বিশ্বের মানুষ জানে। তোরা যতই লাফালাফি করো আর যতই বাংলাদেশের দিকে আঙুল তোলো, তোদের দিকে আঙুল চারটা থাকে, এটা পুরো বিশ্বের মানুষই জানে। সুতরাং সময় থাকতে তোমরা ভালো হয়ে যাও। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।